এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছে আমরা, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা যেখানে সব থেকে বড় কোথাও অশান্তির জায়গা, দুশ্চিন্তার জায়গা, বিরক্তির জায়গা হয়ে উঠেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখান থেকে প্রত্যেক মুহূর্তে কি ধরনের মন্তব্য আসছে আমরা দেখছি, শুনছি, আমরা হাসছি, আমরা মজা পাচ্ছি যে কি বলছে বাংলাদেশের লোকজনেরা। এত সাহস, ভারতকে অপমান করে, ভারতকে অসম্মান করছে, ভারতের পতাকার অবমাননা হচ্ছে, যা খুশি তাই বলছে, হাস্যকর কথা বলছে। 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার, এরপর ভারতবর্ষে গজওয়ায়ে হিন্দ, মোগল শাসন নিয়ে এসো ভারতবর্ষে, গজওয়ায়ে হিন্দ করো, ভারতবর্ষের জেলা ধরে ধরে, শহর ধরে ধরে, রাজ্য ধরে ধরে সেগুলোকে তার ইসলামীকরণ করো। হাসি পাচ্ছে? খুব হাসি পাচ্ছে কি? যাদের খুব হাসি পাচ্ছে তাদের জন্য বেশ কিছু খবর দিয়ে রাখা দরকার। কারণ যাদের মধ্যে হাসি, যাদের হাসি পাচ্ছে তারা ভুলে গেছেন হয়তো যে যাবতীয় তিরিং বেরিং লাফানো ঝাপানো বাংলাদেশের, তার জন্য যাবতীয় অক্সিজেন যেটা সাপ্লাই হয় বাংলাদেশের কাছে, সেটা যায় আসলে এই রাজ্য থেকে। একটা অক্সিজেন লাইন রয়েছে। দেখবেন বাংলাদেশে যত এই সমস্ত ঘটনাগুলো ঘটে, যত এই ধরনের ঘটনাগুলো ঘটে, ভারত বিদ্বেষী মন্তব্যগুলো হয়, তাতে এই রাজ্যের একটা বড় অংশ সেগুলোকে সাপোর্টও করে। তারা নাকি সেকুলার, বা তারা হচ্ছে শাসক দলের রাম শ্যাম যদুমতু চেলা চামুন্ডে। তাদের বক্তব্য হচ্ছে যে কোথাও কিছু হচ্ছে না নাকি। আসলে এই রাজ্য থেকে যে অক্সিজেন যাচ্ছে তার নমুনা হাতে নাতে পাওয়া যাচ্ছে। সীমান্তে লাখ লাখ টাকার প্যাকেজ চালু হয়ে গেছে। এত লাখ টাকার প্যাকেজ দিন, পাবেন আধার কার্ড, ভোটার আইডি কার্ড। এত লাখ টাকার প্যাকেজ দিন, প্যাকেজের একটু বেশি বাড়ান, তাহলে আধার কার্ড, ভোটার আইডি কার্ডের সঙ্গে কলকাতা থেকে পাসপোর্টও হয়ে যাবে। যদি এত লাখ টাকার প্যাকেজ নেন তাহলে আধার কার্ড, ভোটার আইডি কার্ড সঙ্গে পাসপোর্ট আর একটা স্কুল সার্টিফিকেট ফ্রি হয়ে যাবে। এগুলো চলছে, এগুলো এই রাজ্য থেকেই চলছে, জায়গায় জায়গায় রীতিমতো ক্যাম্প করে চলছে। এবং সেই কাজগুলো হচ্ছে, সেই সমস্ত ভুয়ো জাল সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড দেওয়া হচ্ছে। সেগুলো নিচ্ছে জঙ্গিরা হাতে করে, আর তারপর তারা তাদের মতো করে মডিউল সেট করে নিচ্ছে। কেউ চলে যাচ্ছে দিল্লি, কেউ চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, কেউ চলে যাচ্ছে মুম্বাই, কেউ চলে যাচ্ছে গুজরাট। কিন্তু এটা হয়ে যাচ্ছে সেই নিশ্চিন্তের প্ল্যাটফর্ম। এবং বিগত কয়েকদিন ধরে যে একের পর এক খবর সামনে আসছে, তাতে শান্ত থাকতে পারছে না ইন্ডি জোটের একাংশ। যেরকম আগের দিন আপনাদের শুনিয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছিলেন যে এখনো সময় আছে কেন্দ্রকে, রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে, না হলে এরপর মালদা মুর্শিদাবাদের যে অবস্থা হবে তাতে তা নিজের দেশে আর ধরে রাখা যাবে না। বাংলাদেশে মিশতে চাইবে মালদা মুর্শিদাবাদ। কারণ খাতায় কলমে আপনাদের মনে হয় যে হয়তো 60%, 70% সেখানে মুসলিম ভোটার রয়েছে, কিন্তু আসলে সেখানে মাইনরিটি হয়তো তার থেকেও বেশি। সংখ্যা গুরু বলে যাদের আমরা জানি দেশে হিন্দু, সে হিন্দুরা মালদা মুর্শিদাবাদে কতটুকু হয়ে রয়েছে? ক্রমশ তাদের সংখ্যা কমছে। এক একটা মালদা মুর্শিদাবাদের হিন্দু পরিবার, সেই সমস্ত পরিবারে কজন করে তার উত্তরসূরি থাকে, সেই সমস্ত পরিবারে কটা করে সন্তান থাকছে। ক্রমশ ছোট থেকে ছোট পরিবার হয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের। মালদা মুর্শিদাবাদের আধা হিন্দু ছেলেমেয়েরা তারা বড় হয়ে আর মালদা মুর্শিদাবাদে থাকেই না। তারা কাজের সূত্রে চলে আসছে কলকাতা, বা কাজের সূত্রে চলে যাচ্ছে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, উড়িষ্যা। কেউ কেউ বিবাহ সূত্রে চলে যাচ্ছে বিদেশে। মালদা মুর্শিদাবাদের মেয়েরা অনেকেই বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে। যে ছেলেদের সঙ্গে বিয়ে হচ্ছে তারা অন্য রাজ্যে থাকে, আর ছেলেরা কাজের সন্ধানে চলে যাচ্ছে ভিন রাজ্যে। কেউ আইটি সেক্টরের চাকরি নিয়ে, কেউ বা অন্য কোনো চাকরি নিয়ে, অন্য কোনো কাজ নিয়ে। আর প্রচুর প্রচুর মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে। মালদা মুর্শিদাবাদ, বারবার পার্টিকুলার এই দুটো রাজ্যের কথা বলছি। যদিও আজকে একের পর এক আরো অনেক তথ্য সামনে নিয়ে আসবো, যে তথ্যগুলো দেখলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। যারা রবিবার সোজাসুজি স্বর্ণালী দেখছেন তারা দেখবেন এবং ভাববেন, এই যে হাসি মস্করাগুলো করছেন না বাংলাদেশের একটা অংশের এই ধরনের আবোল তাবোল ভুল ভাল কথা শুনে, হাসতে হাসতে
হাসি শেষ হয়ে গেলে মনে রাখবেন যে আপনার রাজ্য, আমাদের রাজ্য এই হাসির খোরাকগুলো যোগান দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই করছে বাংলাদেশের এই সমস্ত কট্টরপন্থী ভারত বিদ্বেষী লোকজনেদের। কত আগে থেকে আমাদের দেশে বলা হয়েছিল এনআরসি করাতে, বলা হয়নি? এনআরসি করানো হয়েছিল। এনআরসি না করানোর জন্য রাস্তা দাঁড়িয়ে পড়েছিল একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। এক শ্রেণীর বুদ্ধিজীবী, তাদের বুদ্ধি আসলে শুধুমাত্র দেশবিরোধী কার্যকলাপে, কোনো সুস্থ বিষয় তাদের বুদ্ধির কোনো পরিচয় পাওয়া যায় না। এক শ্রেণীর ধান্দাজীবী, এক শ্রেণীর বুদ্ধিজীবী, সুবিধাজীবী, তারা নেমে পড়েছিল গান বাজনা নিয়ে, কাগজ আমরা দেখাবো না, আমরা এই দেশেতেই থাকবো, অন্য কোথাও যাব না। আর তাদেরকে কাগজ দেখাতে বলাই হয়নি, কিন্তু তাদের দায়বদ্ধতা রয়েছে এই সমস্ত জামাতি, কট্টরপন্থী, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসবাদীদের বোধহয় গার্ড করার তাদের দায়বদ্ধতা ছিল। তাই জন্য তারা এই সমস্ত নাটক, নভেল করে, থিয়েটার, গান বাজনা করে, ভিডিও অ্যালবাম করে এনআরসি প্রসেসটাকে আটকাতে চেয়েছিল। এনআরসি না হলে জানবেন কি করে প্রতিবেশী দেশ থেকে কত সংখ্যক মানুষ বেআইনিভাবে ঢুকে আমাদের দেশে বসে রয়েছে, আমাদের রাজ্যে বসে রয়েছে। তারা ফলস ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট করিয়ে বসে রয়েছে এবং আমাদের ঘরের পাশে, পাশের বাড়ি ভাড়া নিয়ে তারা জঙ্গি মডিউল তৈরি করছে। জানবেন কি করে এনআরসি না হলে? সেই জানা বোঝার রাস্তা বন্ধ করে রেখেছে এ রাজ্যের শাসক দল আর তার সঙ্গে তার দুই চেলা, লেফট আর রাইট, একদিকে বামপন্থীরা, একদিকে কংগ্রেসরা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে তাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামছে কোন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি। তারা গান বেঁধেছিলেন কাগজে আমরা দেখাবো না, আমরা এই দেশেতেই থাকবো, আমরা অন্য কোথাও যাব না। অথচ এই মুহূর্তে যে অবস্থা, তাতে হয়তো আমাদেরকেই ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যেতে হবে। আর এই রাজ্যটা হয়ে যাবে প্রতিবেশী জঙ্গি দেশ হতে চলা বাংলাদেশের সাপ্লাই লাইন। এই রাজ্যটা হয়ে যাবে প্রতিবেশী জঙ্গি দেশ হতে চলা, জিহাদি দেশ হতে চলা বাংলাদেশের অক্সিজেনের লাইন, অক্সিজেন সাপ্লাই লাইন হয়ে যাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। কেন বলছি মন দিয়ে এবার শুনুন, পরপর একটা পরিসংখ্যান দেখাবো। কাশ্মীর শান্ত হয়ে গেছে, 370 ধারা লাগু হয়েছে, আর সেই কাশ্মীর থেকে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা চলে আসছে কোথায় জানেন? কাশ্মীর থেকে এই বাংলায়, পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা কাগজ দেখাবেন না, আপনারা এনআরসি হতে দেবেন না। এই রাজ্যে পাকিস্তানিরা থাকবে, এই রাজ্যে উর্দুভাষীরা থাকবে, এই রাজ্যে বাংলাদেশি জিহাদিরা থাকবে, এই রাজ্যে জামাতিরা থাকবে, এই রাজ্যে জামাতের দালালরা থাকবে, কিন্তু কাগজ আমরা দেখাবো না, আমরা এনআরসি হতে দেব না। কি মজা না? একদিকে পাকিস্তান আর অন্যদিকে বাংলাদেশ, এই দুই দেশের জঙ্গিদের এখন সেফ হোম হয়ে উঠেছে বাংলা। শুনে রাখুন, গত বৃহস্পতিবার অসম পুলিশের এসটিএফ এর অপারেশনে রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের জেএমবির সদস্য, মেম্বার মোহাম্মদ আব্বাস আলী এবং মনিরুল শেখকে। আর এবার সরাসরি জম্মু কাশ্মীরের পাক মদতপুষ্ট জঙ্গি, তাকে গ্রেপ্তার করা হয়েছে ক্যানিং থেকে। পাকিস্তানি জঙ্গি এসে বসে আছে ক্যানিং এ, গ্রেপ্তার করেছে কে? কাশ্মীর থেকে এসে পুলিশ। আমাদের রাজ্যের পুলিশ নয়, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, কোথাও রেপ টেপ হয়ে গেলে প্রমাণ টমান মোছা টোছার কারণে তারা বেশি নিজেদেরকে ব্যস্ত রাখে, জঙ্গি ফঙ্গি ধরা তাদের কাজ নয়। কাশ্মীর থেকে এসে জঙ্গি ধরে নিয়ে গেছে ক্যানিং থেকে। ভাবুন কি ছবি দেখতে পাওয়া গেছে, পরপর চলুন দেখাই কি হলো, কেন এই প্রসঙ্গটা তুলছি, কেন আমাদের চিন্তা হওয়ার কারণ রয়েছে, পরপর পয়েন্টগুলো দেখাচ্ছি এক এক করে। দেখুন, কাশ্মীর থেকে ক্যানিংয়ে আশ্রয়, শ্রীনগরের টেঙ্গাপোরা, সে টেঙ্গাপোরার বাসিন্দা জাভেদ মুন্সি। শ্রীনগরের টেঙ্গাপোরার বাসিন্দা জাভেদ মুন্সি মুসলিম লীগকে সক্রিয় করার কাজ চালাতো এই জাভেদ মুন্সি। মুসলিম লীগকে সক্রিয় করার কাজ, শুধু তাই নয়, তেহরিকে মুজাহিদিনের সদস্য ছিল এই জাভেদ। আর কি ইনফরমেশন পাচ্ছি আমরা, কাশ্মীরের সাহেবগঞ্জে নাশকতার সঙ্গে জড়িত এই জাভেদ একাধিক নাশকতামূলক কাজ করে আসছে। ইউএপিএ ধারায় মামলা হয় এবং তাতেই সেই মামলা চলে, তাতেই জাভেদের নাম চলে আসে সামনে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে, নভেম্বরে কাশ্মীর থেকে ক্যানিংয়ে চলে আসে জাভেদ। ভাবুন, সুদূর কাশ্মীর, সেই কাশ্মীর থেকে চলে আসছে ক্যানিংয়ে, কারণ জানে পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারলে নিশ্চিন্ত, আর কেউ টিকিয়েও ধরতে পারবে না।
শাল বিক্রেতার হাত ধরে ক্যানিংয়ে প্রবেশ। প্রতি বছর শীতের সময় কাশ্মীর থেকে আসে শাল বিক্রেতারা, আসলে তাদের মাধ্যমে চলে আসছে পাকিস্তানি জঙ্গি সরাসরি আমাদের রাজ্যে। গোলাম মোহাম্মদ ক্যানিংয়ে শাল বিক্রি করতে আসতেন। গোলাম মোহাম্মদ তার নাম, কাশ্মীরের শাল বিক্রেতা পশ্চিমবঙ্গ আসতো। 5 থেকে 6 মাস কাশ্মীরে থেকে এখানে, তারপরে কাশ্মীরে চলে যান। 5-6 মাস থাকার পর তারা কাশ্মীরে চলে যান। আবার গোলাম মোহাম্মদের বাড়ি ভাড়া, গোলাম মোহাম্মদকে বাড়ি ভাড়া দেন সুপ্রিয়া পিয়াদার তাকে বাড়ি ভাড়া দেয়। গোলাম মোহাম্মদের বাড়িতে এরপরে আসে জাভেদ। ভাবুন, এখানে এসে বাঙালির বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকছে। 25শে নভেম্বর ভাড়া দিয়েছিল তাকে গোলামকে। এবং তারপর কি হলো? তারপর ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার ছক ছিল। এর আগে একাধিকবার বাংলাদেশ গিয়েছিল, আবারও ক্যানিং থেকে বাংলাদেশ যাতায়াত করার ছক। সমস্ত জঙ্গি মডিউল তৈরি করার কাজ করছিল সে ক্যানিংয়ে বসে। ক্যানিং থানা থেকে মাত্র 600 মিটার দূরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এই ভয়ঙ্কর জঙ্গি। একের পর এক ইনফরমেশনগুলো সামনে যখন আসছে, আমরা অবাক হচ্ছি। অদ্ভুত বিষয়, ক্যানিং পুলিশের কাছে কোনো খবর ছিল না। ক্যানিং থেকে কাশ্মীর পুলিশের জালে শেষ পর্যন্ত ধরা পড়ল জাভেদ। এই খবরগুলো যখনই সামনে আসে তখন একটাই প্রশ্ন আসে যে এই ভয়ঙ্কর জঙ্গি যারা এ রাজ্যে যখন ধরা পড়ছে, সে সময় ক্যানিংয়ের পুলিশ কি করছে, এ রাজ্যের পুলিশ কি করছে? তেহরিক উল মুজাহিদিনের সদস্য এই জাভেদ এতদিন ধরে আসছে, এতদিন ধরে এসে এখানে কাজ চালাচ্ছে, জঙ্গি মডিউল তৈরি করছে, হয়তো আশপাশের ছেলেদের মগজ ধোলাইয়ের কাজও করছে। তারপরে তাদের কারোর কাছে কোনো খবর নেই। আমরা হাসাহাসি করছি। আরে ভাই, হাসাহাসি করার আগে নিজের রাজ্য পুলিশের দিকে নজর রাখা উচিত আমাদের। বাংলাদেশের একটা অংশ উচ্চিংড়ের মতো লাফাচ্ছে কেন? তারা এত বড় বড় বাতেলা মারছে কি করে? চূড়ান্ত অশিক্ষা নিয়ে ভারতের দয়া দাক্ষিণ্যে বেঁচে এই ভিখিরিরা আস্ফালন করছে কি করে? কারণ এই ভিখিরিরা জানে যে এ প্রান্তে, এ রাজ্যে কিছু দালাল বসে রয়েছে। তাদের জামাতের দালাল, তেহরিকুল মুজাহিদিনের দালাল, বাংলাদেশের দালাল কিছু বসে রয়েছে আমাদের রাজ্যে। এবং তারা প্রতি মুহূর্তে এদেরকে লুকিয়ে চুরিয়ে রাখার কাজ করছে এবং প্রতি মুহূর্তে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। এদেরকে আইডেন্টিফাই করুন, সোশ্যাল মিডিয়ায় এদেরকে আইডেন্টিফাই করুন, যারা বোঝাবে আপনাদেরকে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, সবটাই নাকি বাড়াবাড়ি করে দেখানো হচ্ছে। আসলে এরাই হচ্ছে সাপ্লাই চেন, এরাই হচ্ছে অক্সিজেনের সাপ্লাই লাইন, যারা এদেশে বসে, রাজ্যের খেয়ে পড়ে কাজ করছে বাংলাদেশের জন্য। তারা বোঝাবে না, এই খবর তারা দেখাবে না। বাংলাদেশে হিন্দু নিধন হলে তারা দেখায় না, তারা সেই নিয়ে কথা বলতে রাজি হয় না। মেট্রো স্টেশনে কে চুমু খেলো সেই নিয়ে তারা কথা বলতে রাজি হয়, কিন্তু বাংলাদেশে হিন্দু মরলে তাদের কিছু যায় আসে না। কথা বলছিলাম এই জালে জঙ্গি জাভেদ মুন্সিকে নিয়ে। জাভেদ কে, কতখানি ভয়ঙ্কর এই জাভেদ, এর প্রোফাইলগুলো দেখে নেওয়া যাক। চলুন, সময় নষ্ট না করে প্রোফাইলগুলো পরপর দেখা যাক। কতখানি ভয়ঙ্কর এই জঙ্গি জাভেদ মুন্সি। তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ। তেহরিক উল মুজাহিদিন পাক আইএসআই এবং লস্কর-এ তৈয়বার ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন। সরাসরি পাকিস্তানের আইএসআই এবং লস্কর-এ তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে কাজ করে এই জঙ্গি সংগঠন। অর্থ আসে সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে। অনেক সময় সৌদি থেকে ডাইরেক্ট অর্থ আসে না, সৌদি থেকে অর্থ যায় পাকিস্তান, বাংলাদেশ, সেখান থেকে ঘুর পথে বাংলাদেশের থেকে অস্ত্র ঢোকে এদের কাছে। তেহরিক উল মুজাহিদিনের আইইডি বিশেষজ্ঞ হচ্ছে জাভেদ। আইইডি বুঝতে পারছেন তো? বিস্ফোরক, কোথাও বিস্ফোরণ করা, বিস্ফোরককে বোঝাই রাখা, বিস্ফোরককে সেফ রাখার কাজ করে এই জাভেদ। পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে জাভেদ, দীর্ঘ বছর ধরে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে এই জাভেদ। কাশ্মীরের নাশকতার সঙ্গে জড়িত এই জাভেদ। একাধিক ঘটনায়, আইইডি ব্লাস্টের ঘটনায় তার নাম রয়েছে। মাদ্রাসার পড়ুয়াদের মগজ ধোলাইয়ের কাজ হচ্ছে জাভেদের। এলাকার মাদ্রাসাকে আইডেন্টিফাই করা, তারপরে মাদ্রাসার পড়ুয়াদেরকে আলাদা আলাদা করে মগজ ধোলাইয়ের কাজ করে নিজের টিমে নিয়ে আসা। জম্মু কাশ্মীর পুলিশের ওয়ান্টেড লিস্টে নাম রয়েছে এই জাভেদের, ওয়ান্টেড লিস্টে নাম রয়েছে জাভেদের। একাধিকবার বাংলাদেশ এবং পাকিস্তানে যায় জাভেদ। মাঝে মধ্যেই কাজের সূত্রে এই ধরনের ট্রেনিং মডিউল
প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশ যায়। নিষিদ্ধ গ্রুপ তৈরি করে জঙ্গি প্রশিক্ষণ চালায়। শুধু তাই নয়, নিষিদ্ধ গ্রুপ দেখছেন তো, এই গ্রুপগুলো আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ। বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে জাভেদ, এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের লোকজন এবং পাকিস্তান বিভিন্ন নাম ভারিয়ে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে, এবং সেখান থেকে বেসিক মডিউল চালানো হয়। শেখানো হয় কোড ল্যাঙ্গুয়েজ, কোড ওয়ার্ড, সাংকেতিক অর্থ, সাংকেতিক শব্দ। এই কাজগুলো এখানে বসে, ক্যানিংয়ে বসে দিনের পর দিন করে যাচ্ছিল জাভেদ। কেউ কিছু জানে না। শুধুমাত্র কেউ কিছু জানে না তা তো নয়, তার সঙ্গে সঙ্গে কারোর কাছে কোনো খবরও নেই। আমাদের রাজ্যে বসে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তিনি বলেন ইসলামের দাওয়াত দেওয়া দরকার। তিনি বলেন যে সংখ্যাগুরুর ওপরেও সংখ্যাগুরু হবে। এ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি রাজ্যে বসে সব থেকে বেশি সংখ্যালঘু অধ্যুষিত অংশ, সেগুলোকে কেন সংখ্যালঘু অধ্যুষিত বলা হয় জানি না, মানে সংখ্যালঘু তো অ্যাকচুয়ালি সংখ্যাগুরু হয়েই গেছে সেখানে, মালদা মুর্শিদাবাদ। এই রাজ্যে বসে রাজ্যের বিধায়ক এই ধরনের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বসে বলে যে আমরা 30%, ওরা 70%, বেশি কথা বললে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এ রাজ্যে বসে রাজ্যের একজন মন্ত্রী তিনি সাংবাদিককে বলেন যান আগে গিয়ে উর্দু শিখে আসুন, তারপর আপনার প্রশ্নের উত্তর দেব। সে রাজ্যে তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি এসে বসে থাকবে না, জঙ্গি সংগঠনের মডিউল চালাবে না, মাদ্রাসা ছাত্রদের ব্রেন ওয়াশ করবে না, তো কি করবে? হরিনাম সংকীর্তন করবে, রাম নাম জপ করবে, নাকি এখানে বসে চাঁদে যাওয়ার জন্য করে আলাদা করে প্রোগ্রাম ডিজাইন করবে, চন্দ্রযান 3, চন্দ্রযান 4 এর রিসার্চ চালাবে? কি হবে? এটাই তো হওয়ার, তো এটাই হচ্ছে। একাধিক লোকের সঙ্গে কথা বলেছিলাম আমরা এরপর, বিশেষত ক্যানিং থেকে। ক্যানিংয়ের লোকজনেরা বলছেন যে তারা নাকি জানতেনই না জঙ্গি রয়েছে। আরে ক্যানিংয়ের সাধারণ লোক নাই জানতে পারেন, রাজনীতিবিদ, বড় বড় রাজনীতির কারবারিরা, নেতা নেত্রী, যাদের কাছে সেই সমস্ত প্যাকেজিং কিভাবে হয় জানা আছে। আধার কার্ড নেবেন এত লাখ টাকা, ভোটার আইডি কার্ড নেবেন এত লাখ টাকা, তার সঙ্গে পাসপোর্ট এত লাখ টাকা, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট নিয়ে নিলে একটা স্কুল সার্টিফিকেট ফ্রি ফ্রি ফ্রি। এইরকম সুন্দর ক্যাম্পেইন যারা জানে, ক্যাম্পেইন কোথায় হয়, কিভাবে হয়, মঞ্চে ওঠে কি বলতে হয়, কোন কোন জাকির ভাইয়ের কাছে যেতে হয় যেখানে গেলে ফ্রিতে পাওয়া যাবে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এসে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, আর বেশ কয়েক লাখ টাকার প্যাকেজের মধ্যে একটা স্কুল সার্টিফিকেট ফ্রি ফ্রি ফ্রি। তারা কিছু জানে না। পাকিস্তান থেকে জঙ্গি, লস্করে তৈবার জঙ্গি, পাকিস্তান ISI ট্রেনিং নেওয়া জঙ্গি আমাদের এই রাজ্যের ক্যানিংয়ে বসে আছে। ক্যানিংয়ের পুলিশ তো কিছু জানে না, কারণ ওই যে বললাম পুলিশদের কাজ হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রাজ্যে কোথাও যদি মহিলাদের শ্লীলতাহানি হয়, 8 থেকে 80 বছরের মহিলাদের যদি ধর্ষণ হয়, তাহলে প্রথমে সেই কমপ্লেন না নেওয়া, দ্বিতীয়ত কমপ্লেন নিলেও সেই কমপ্লেনের যার বিরুদ্ধে কমপ্লেন রয়েছে সে যদি সংখ্যালঘু হয় তাহলে সেই বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া, তৃতীয় হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক যায় তাহলেও তথ্য প্রমাণ নষ্ট করে সাজাকে লঘু করে দেওয়া। এই সমস্ত নানা রকম জটিল কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে, জঙ্গি ধরা তাদের কাজ নয়। ক্যানিংয়ের লোকজন কি বলছেন একবার শোনা যাক, শুনুন তারা কি বলছেন। আমরা দেখি আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ির জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমার তো আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, কি অবস্থা, আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো আর রাখবো তো, এক্ষুনি আমি বলে দেবো এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। অবশ্যই এটা একটা পাড়ার বদনাম। আমরা দেখি আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ির জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমার তো আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, কি অবস্থা, আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো আর রাখবো তো, এক্ষুনি আমি বলে দেবো এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। অবশ্যই এটা একটা পাড়ার বদনাম। চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিই আজকে, যা ঘুম থেকে ওঠার জন্য, জাগার জন্য যথেষ্ট, এবং সেই সমস্ত মানুষের চোখে চোখ রেখে কানটা মুলে দিয়ে প্রশ্ন করার জন্য যথেষ্ট যে কেন বলেছিলেন সেদিনকে কাগজ দেখাবেন না,
কোন কোন জঙ্গিদেরকে আপনাদের প্রোটেকশন দেওয়ার দরকার রয়েছে? কেন সেদিনকে গান বেঁধেছিলেন যে কাগজ আমরা দেখাবো না, আমরা এই দেশ কাগজ দেখাবো না? কোন কোন জঙ্গিদের প্রোটেকশন দেওয়ার কাজ আপনাদের রয়েছে, দায়িত্ব আপনাদের রয়েছে? কোন কোন দেশদ্রোহিতার কাজের সঙ্গে আপনারা জড়িত? যে আপনাদের এনআরসি নিয়ে সমস্যা আছে, আপনারা চান যে জঙ্গি বাংলাদেশি তারা সমস্ত এই রাজ্যেই থাকুক, তারা অন্য কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকবে, খাবে, মেলা করবে, ঘুরে ফিরে বেড়াবে, আর 2-4টে ব্লাস্ট ফাস্ট করাবে, মাদ্রাসা ছাত্রগুলোকে ব্রেন ওয়াশ করাবে। কোন স্বার্থ রয়েছে আপনাদের? এই সমস্ত লোকগুলো যারা এই ধরনের বুদ্ধিজীবীর মুখোশ পরে, অভিনেতা অভিনেত্রী কবি সাহিত্যিকের মুখোশ পরে এই ধরনের কাজগুলো করে বেড়ায়, দেশদ্রোহী কাজ, সেই সমস্ত লোকদের চোখে চোখ রেখে কানটা মুলে প্রশ্ন করা উচিত। এবার সময় এসেছে। চলুন আর একটু জানাই, কিছু ইনফরমেশন দিই। জঙ্গি জাল কিভাবে বিস্তার করছে এবং কিভাবে সেফ হেভেন হচ্ছে আমাদের রাজ্য। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে স্লিপার সেল তৈরির ছক চলছে। এই স্লিপার সেল তৈরি হচ্ছে কোথা থেকে? পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত একটা জাল রয়েছে যেখানে স্লিপার সেল তৈরির কাজ চলছে। আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, কম বয়সীদের মগজ ধোলাইয়ের কাজ চলছে। মূলত টার্গেট করা হচ্ছে সমস্ত মাদ্রাসা থেকে বের হওয়া পড়ুয়া বা মাদ্রাসার পড়ুয়াদের আলাদা করে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদেরকে ডেকে নিয়ে সেই ধরনের মগজ ধোলাইয়ের কাজ চলছে। এছাড়াও কিছু প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কিছু যারা দেশদ্রোহী মানসিকতার, ভারত বিরোধী মানসিকতা পোষণ করে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদেরকে নিয়ে আর মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কাজ, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে, যাতে শুধুমাত্র বাইরে থেকে নয় ঘর থেকেও শত্রু তৈরি করা যায়, শত্রুর জন্ম দেওয়া যায়। নভেম্বর থেকে শুরু হয়েছে নাশকতার ছক। নভেম্বরেই ভারতে আসে 2 বাংলাদেশি জঙ্গি। ডিসেম্বরের মধ্যে কাজ হাসিলের পরিকল্পনা তাদের। আপনারা জানেন যে বাংলাদেশের একসে বারকার এক জঙ্গিদেরকে এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গিদের পর্যন্ত বাইরে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে নভেম্বরে 2 জঙ্গি, মার্কা মারা দাগি 2 জঙ্গি এসেছে এবং তারা এই কাজটা করছে। এর মধ্যে ভারত বাংলাদেশ মিলে এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তৈরি হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম সংগঠনের সঙ্গে বৈঠকও চলেছে। এবিটি প্রধান জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকও হয়েছে। উদ্দেশ্য একটাই, ভারত বিরোধী কাজ, নাশকতা, ধর্মীয় অস্থিরতা তৈরি করা। টার্গেট করা হচ্ছে মূলত আরএসএস, হিন্দু সংগঠন এবং ধর্মীয় নেতাদেরকে। বাংলা অসম জুড়ে অভিযানও চালায়, এমনকি বাংলা অসমের পাশাপাশি আরও একটা জায়গা এদের কাছে সাপ্লাই লাইন, সেটা হচ্ছে কেরল। অনেকেই চলে যাচ্ছে কেরল সরাসরি হাওড়া থেকে ট্রেন ধরে এবং সেখান থেকেও পুরো বিষয়টাকে অপারেট করা হচ্ছে। ডাইরেক্ট কানেকশন রয়েছে কেরল থেকে পাকিস্তান পর্যন্ত এবং এই কেরল, পাকিস্তান, বাংলাদেশ, এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেলের মাঝে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই পশ্চিমবঙ্গে বসে। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 জঙ্গি, যে খবর আপনারা আগেই জানেন। অন্যান্য রাজ্য থেকেও গ্রেপ্তার হয়েছে 5 জন। বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল তারা নিয়মিত, তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটনা হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এনআরসির বিষয় ওঠে, তাদের মধ্যেই কিছু একটা বড় অংশ আমাদের রাজ্যে থেকে খেয়ে এদেশে থেকে তারা গান বাজতে শুরু করে, কাগজ আমরা দেখাবো না, আমরা এদেশে থাকবো, অন্য কোথাও যাব না। তাদেরকে সময় কি এখনো আসেনি চোখে চোখ রেখে কানটা মুলে প্রশ্ন করা যে কোন কোন জঙ্গি সংগঠনের দায়িত্ব আপনি নিয়েছেন, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিয়েছেন? বড় বড় কবি সাহিত্যিক, অভিনেতা অভিনেত্রী, দাদারা দিদিরা, যে আপনারা এই ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন এদেশে বসে, কোন জায়গা থেকে, কোন জামাত থেকে দালালি করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন, যে এদেশে বসে, এ রাজ্যে বসে এগুলোকে প্রমোট করছেন, প্রোটেকশন দিচ্ছেন? আর তাদের প্রোটেকশন, তাদের গান বাজনার চক্করে দীর্ঘদিন ধরে এই সমস্ত স্লিপার সেল ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এখনো যদি প্রশ্নগুলো না করি, এদেরকে চিহ্নিত না করা যায়, তাহলে বুঝবেন বাংলাদেশ থেকে ওঠা আস্ফালনগুলো মিথ্যে নয়। কিছু সাময়িক হাসি, মজা, ইয়ার্কির জায়গায় হয়তো যেতে পারি আমরা, কিন্তু আসলে নেপথ্যে একটা বড় অংশ কাজ করে যাচ্ছে চুপি সারে। কারণ আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে জঙ্গি রয়েছে, আপনি তার খবর রাখছেন না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।